প্রিয় দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদের আনন্দটায় আরেকটু বাড়তি মাত্রা যোগ হয় যখন আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে সাথে নিয়ে চমৎকার একটি ঈদের দিন উদযাপন করি। এবং আরেকটু বাড়তি মাত্রা যোগ করে যখন আমরা আমাদের পছন্দের মানুষদেরকে পেয়ে যাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ টিভির ঈদ স্পেশাল আনন্দের ঈদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া শিমুল, এবং আজকে আমার সাথে আছে আপনার আমাদের সবার অত্যন্ত পছন্দের দুজন অভিনয় শিল্পী শ্যামল মাওলা এবং নাজিয়া হক অর্ষা। কেমন আছেন আপনারা? আমরা বেশ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। আমি দুঃখিত, আমার গলাটা একটু বসে গেছে, বাট আমি ভালো আছি। কোনো সমস্যা নেই। আসলে এই যে রোজার মাসে আমরা সারাদিন রোজা রাখার পর যেটা হয়, প্রচুর ঠান্ডা পানি খাওয়া হয়, সেটাই হচ্ছে গলা বসার মেইন রিজন। মেবি আই ডোন্ট নো, সিজন এন্ড ওয়েদার সব মিলিয়ে। আচ্ছা, যাই হোক, রোজার কথা তো বললাম, ঈদটা কেমন কাটছে? ভালো, সুন্দর। ঈদ তো সবসময় ভালো কাটে, ফ্যামিলি মেম্বার্স বন্ধুদের সাথে ঈদ খুবই দারুণ কাটে। ওয়াও। ভাইয়ার ঈদ কেমন কাটছে? আমার তো ঈদ বেশ ভালোই। আমি তো আমার মতো করে সুন্দর করেই কাটাই সব সময়। সো ঈদ ভালোই যাচ্ছে। সকালটা কিভাবে শুরু হলো? সকালটা ঘুম থেকে উঠে একটু মানে ব্রেকফাস্ট বানানো দিয়ে শুরু। তারপর ঈদ মোবারক টেক্সটে লিখতে লিখতে, তারপর উইশ করতে করতে শুরু। মানে সকালটা যায় এভাবেই আলসেমিতে। তারপর আস্তে আস্তে তারপর বডি অ্যাক্টিভ হয় আর কি। আচ্ছা, একটা কথা আমি দুজনকেই বলবো, সেটা হচ্ছে ভাইয়াকে দিয়ে আগে শুরু করি। সেটা হচ্ছে সারা বছর কাজ করার পর দেখা যায় কি ঈদের দিন অনেক অভিনয় শিল্পীকেই দেখা যায় যে সারাদিন ঘুমিয়ে পার করছে। আপনার ক্ষেত্রে কি সেটা হয় কখনো? না, আমার ক্ষেত্রে হয় না। আমি ঈদ একদম মিস করতে চাই না। আর আমি ঈদ মিস করি না। ঈদ বছরে মাত্র 2 বার পাই। সো 2 বার প্রপারলি সেটাকে মানে ঈদ পালন ইউটিলাইজ করতে চান, চেষ্টা একদম করি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান। হ্যাঁ। ওকে, আর আপুর? আমারও সেম, চাঁদ রাত থেকেই শুরু হয় আনন্দ। হয়তোবা গিফট কেনার বিষয় নিয়ে একটা ব্যস্ততা থাকে, ফ্যামিলি মেম্বারসদের কাছে সেটা পৌঁছে দেয়া, তারপরে ঈদের দিন সকালবেলা কি রান্না বান্না আয়োজন হবে, এগুলো নিয়ে একরকমের অর্ধেক ব্যস্ততা থাকে। তো ঈদ আমিও ওর মতোই সেম সেলিব্রেট করি, এবং আমি চাঁদ রাত থেকেই শুরু হয় আমার সেলিব্রেশন। আর সামহাউ এখন উই আর ভেরি ব্লেসড, আমরা এমন একটা জায়গায় থাকি যে জায়গায় আমাদের কলিগস বন্ধু বান্ধবদের সাথে আমাদের কমিউনিকেশনটা হয়। তো আমাদের দেখা যায় যে সেলিব্রেশনটা চাঁদ রাত থেকে শুরু হয়। সো ঈদটা আমিও তাই, সকালবেলা রান্নাবান্না, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা, বিকেলবেলা একটু বের হওয়া, ফ্যামিলি মেম্বার্স আত্মীয় স্বজনদের সাথে সেলিব্রেট করা। আচ্ছা, রান্না বান্নার কথা যেহেতু বললে, তো এবার তুমি স্পেশাল কি রান্না করেছো? এইবার স্পেশাল হচ্ছে রোস্ট, সেমাই মাস্ট, কারণ আমার হাজবেন্ড সেমাই খুব ভালোবাসে খেতে। তো আমরা তাহলে অনুষ্ঠান শেষে আপুর বাসায় যাব সেমাই খেতে। হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই সেমাই রোস্ট এগুলো থাকে স্পেশাল অ্যাকচুয়ালি। ওকে, আপনি অবশ্য আসতে পারেন, কারণ আমাদের বাসা একই বিল্ডিং এ, হ্যাঁ। উপরতলা নিচতলা। সো আমার তো ওখানে যেতেই হবে, আপনি আসতে পারেন। ওকে, তাহলে ডেফিনেটলি আমি যাব আপনাদের সাথে। আচ্ছা, ভাইয়ার ক্ষেত্রে হচ্ছে যে এবার ঈদে কি কি নতুন কন্টেন্ট আসলো? এই তো কিছু আমরা কি পাচ্ছি? হ্যাঁ, কিছু সিঙ্গেল নাটক করেছি। আর এই তো একটা ওটিটির কাজ আসার কথা ছিল, সেটা হুট করে পেছালো। সেটা হয়তো ঈদের পরে আসবে। আচ্ছা, এই তো কিছু কাজ করলাম আর কি। ওকে। তো ঈদের তো অনেক স্মৃতি থাকে, ছোটবেলার অনেক স্মৃতি থাকে, বড়বেলার ঈদ আরেক রকমের হয়। তো সবচাইতে স্পেশাল ঈদ কোনটা, মানে মেমোরেবল ঈদ কোনটা গিয়েছিল মনে আছে? ছোটবেলার প্রত্যেকটা ঈদই আসলে এরকম মেমোরেবল। তার মধ্যে কিছু কিছু তো স্পেশাল থাকেই। যেমন কোনো এক সময় চল ছিল পুলিশের ড্রেস হচ্ছে ঈদের সময় হচ্ছে বানানো বাচ্চারা। হ্যাঁ, মানে পুলিশের ড্রেস হচ্ছে ঈদের ড্রেস। ও, ছোটবেলায় এটা চল ছিল। পিস্তল কেনাটা। সো এরকম ঈদ ছিল। আবার 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 ঈদ এরকম ছিল যে তখন এলাকায় গেমস খেলা হতো প্রচুর। তো আমার একবার মন খারাপের ঈদ ছিল হচ্ছে, আমি যে কয় টাকা সালামি পেয়েছিলাম সেই কয় টাকা সালামি আমি আসলে গেমস খেলে উড়িয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি কোনো রকম মানে মানে গেমস খেলার প্রতি আমার মানে যে আগ্রহটা ছিল সেটা হারায় যায়, যে কারণে আমার অন্যান্য
দিক থেকে নিজে মানে প্রোডাক্টিভ কোনো গেম যদি হয় সেটা ছাড়া কোনো গেমের প্রতি আমার মানে অত ইয়ে ছিল না, মানে ন্যাড়া বেলতলা একবারই যায়, একবার হ্যাঁ টাকা মানে সব খুবই মন খারাপ হয়েছিল কারণ হারিয়ে- আমার পুরো ঈদের সালামি সব ওই গেমে শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, সালামির কথা যেহেতু আসলে আমি অর্ষা আপুকে দিয়ে শুরু করি। এখন কি বেশি সালামি পাওয়া হয় নাকি দেওয়া হয়? না, দেয়া হয় বেশি, পাওয়া হয় কম। 2-4টা বা 5টা ফিক্স সোর্স, ওখান থেকে ইউজুয়ালি আমরা সালামি পাই। বাট বড় হওয়ার কারণে যেটা হচ্ছে যে সালামি দিতে হচ্ছে বেশি। আচ্ছা, হাইয়েস্ট কত টাকা সালামি পেয়েছিলেন মনে আছে? না, আমি কখনো সংখ্যা দিয়ে না সালামিটাকে কাউন্ট করি না। আমার কাছে মনে হয় যে ইমোশনটা ইম্পর্টেন্ট, সালামির নাম্বারটা ইম্পর্টেন্ট না, কে কতটুকু ভালোবাসা থেকে বা ইমোশন থেকে সেটা আমাকে দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। সো আমি কখনো নাম্বার মেনশন করতে চাই না। ভেরি গুড। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগে, মানে পেতে না দিতে? দুটো দুই রকম আনন্দ। আমার কিন্তু পেতে বেশি ভালো দুটো লাগে। দুই রকম আনন্দ। ছোটবেলায় পেতে ভালো লাগতো, কিন্তু বড় হতে হতে রেসপন্সিবিলিটি আস্তে আস্তে যখন দেয়া শিখলাম তখন বুঝলাম যে দেয়ার মধ্যে আরেকটা আনন্দ আছে, মানে ওটা কমপ্লিট ফিল করায় অনেক। তো দুইটা দুই রকম আনন্দ, বাট মাঝে মাঝে পেতে বেশি ভালো লাগে। মানে অনেক সময় যেটা হয় যে 2 ঈদে বেশি দেয়া হয়ে গেছে, পাচ্ছি না, অথবা পাওয়ার যারা সোর্স ছিল তারা হয়তো আনএভেলেবল। সো কোনো সময় হঠাৎ করে পেলে সালামিটা তখন আনন্দ বেড়ে যায় যে ও এবার আমি মানে পেলাম এটা। সো পাওয়াটাও আনন্দের, দেয়াটাও আনন্দের। ডেফিনেটলি। আর শ্যামল ভাইয়ের ক্ষেত্রে যদি বলি কোনটা বেশি ভালো আমার লাগে? তো পাওয়া বন্ধ, আমার তো কেন? এখন শুধু দেয়া। আমি এখন আর পাই না, আমি শুধু দেই। লাস্ট কবে পেয়েছিলেন মনে আছে? লাস্ট কবে পাই মানে আমি আহারে, পাই না খুব, মানে পাই বলতে মানে যেগুলো মানে আগে যেভাবে পেতাম তো সেই পাওয়াটা এখন বন্ধ, সেই জন্য বলছি যে পাই না। পাই ফ্যামিলির কাছ থেকে তো পাই, কিন্তু এখন দেয়া হয় বেশি। আচ্ছা, ঈদে ঈদে তো গিফট পাওয়া হয়, যেমন পাঞ্জাবি কিংবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কিছু। তা তো এগুলো অবশ্যই, যে আছে। এটা তো গিফটের পাঞ্জাবি। ওকে, কে গিফট করেছে আমরা কি জানতে পারি? এটা অবশ্যই বউ গিফট করেছে, তার ডিজাইন করা, বউয়ের এটা আমরা সেলাই দুজন করা। মিলে সেলাই করছি, তোর বউ আর হ্যাঁ আমি। হ্যাঁ, my ওরা goodness. দুজন মিলে সেলাই করা। ও ওয়াও, সো এই যে গিফট পেলাম। বাহ সুন্দর। অর্ষা আপু তাহলে সেলাইয়ের কাজও ভালো জানেন? অনেক ভালো জানি, সেটা বলবো না। আমার মাকে ছোটবেলায় দেখতাম টুকটাক হ্যান্ড স্টিচ করতে। আমাদের জন্য হয়তো বা এই যে ঈদের সময়ের কথাই যদি বলি, খুব ছোটবেলার ঈদে যেটা হতো যে মাসখানেক আগে আমাদের জন্য কাপড় কিনে জামা বানানো হতো। আমরা 3 বোন, তো আমরা আমাদের জামায় হচ্ছে গিয়ে ডিজাইন করতাম ছবি আঁকার প্র্যাকটিস থেকে। মা সেলাই করে দিতেন। তো মার সাথে ওই বসে বসে একটা দুটা স্টিচ শিখতে শিখতে আমরাও অনেক সময় যেটা হতো যে নিজেদের ঈদের জামা নিজেরাই সেলাই করে পরেছি। এটা খুব ছোটবেলার আমাদের মেমোরি। ওইখান থেকে সেলাইয়ের প্র্যাকটিসটা। তারপরে সামহাও যেহেতু আমরা একই বাসায় থাকি, একই বিল্ডিংয়ে, ওর ওয়াইফের সাথে আমার একটা খুব ভালো বন্ডিং Bonding. আছে। ওই জায়গা থেকে দেখলাম যে ওরও হ্যান্ড স্টিচ বা ডিআইওয়াই এর ব্যাপারে অনেক ন্যাগিং আছে। তো আমাকে একদিন বললো যে তোমার এইটা তোমার নিজের করা সেলাই? আমি বললাম যে হ্যাঁ। তো বললো তাহলে আমি এরপর একটু ট্রাই করবো। সো দেখা যায় যে আমাদের দুজনের মাঝে মাঝে খুবই লেজার টাইম চলে যায় একটু সেলাই করা বা একটা নতুন কিছু বানানো বাসার জন্য। সো এটা আমাদের দুজনারই আছে আর কি। তাহলে ভাইয়ার ওয়াইফের সাথে আপনার ভালো একটা বন্ডিং বোঝাই যাচ্ছে। আর যেহেতু একই বিল্ডিং এ থাকেন, ঈদের শপিং তো একসাথেই করা হয়েছে? না, আমাদের শপিংটা একসাথে করা হয়নি, কিন্তু শপিং এর আগে পরে আমাদের অনেক আলাপ আলোচনা হয়। যেমন এই বাড়িতে ওরা ভাবি কি কিনেছো এবার? কি কালার কিনবে, কোন কালারের উপর। না, আমাদের ভাবি ভাবি রিচুয়ালস নাই, যেহেতু ও আর আমি বন্ধু। ওর ওয়াইফ আমাকে আপু বলেই ডাকে, আর আমি ওকে একদম ছোট বোনের মতোই ট্রিট করি। তো কি কালারের এই বাড়িতেও কাপড় কিনবে, শ্যামলের জন্য কি কালারের কম্বিনেশনে পাঞ্জাবি হবে, বা এটা যদি হ্যান্ড স্টিচ করতে চায় তাহলে কিরকম করা উচিত, এই রকমের আমাদের কমিউনিকেশনস হয়। শপিংটা একসাথে করেছি অনেকবার, এবার হয়নি একসাথে করা, এবার একটু আলাদা আলাদাই হয়েছে আমাদের, কিন্তু আমাদের কমিউনিকেশনটা হয় শপিং নিয়ে। ওকে। আর রান্না বান্নার ক্ষেত্রে কোনো বিশেষ কিছু নিয়ে আলোচনা হয়? ওর বউ ভালো রান্না করে। বাহ। না না, ওর ডাল ভালো, ওর ডাল রান্না ভালো। ওকে, তাহলে এবার স্পেশাল তো তুমি বলছিলে যে সেমাই রান্না করেছে, আপনার বউ স্পেশাল কি রান্না করেছে? স্পেশাল চটপটি, চটপটি। চটপটি। ওকে, তাহলে সেমাই আর চটপটি খাওয়ার জন্য আমি রেডি হয়ে Please. যাচ্ছি। Please, please. আর ডালটা ঈদের পরে খাবো, কারণ ঈদের সময় ডালটা একটু এনি টাইম, মেনুটা এনি টাইমের ফুড। ওকে, অর্ষা আপুর কাছেই জানতে চাবো যে ছোটবেলায় ঈদ কোথায় বেশি করা হতো? মিলিয়ে ছিলিয়ে, ঢাকাতেও ঈদ হয়েছে, গ্রামের বাড়িতেও ঈদ হয়েছে।
দাদি বাড়িতে কখনো ঈদ করেছি, কখনো নানি বাড়িতে ঈদ করেছি, খুব মিক্সড, কিন্তু ম্যাক্সিমাম টাইম ঢাকাতেই হয়েছে। খুব ওকেশনালি দাদু বাড়িতে হয়তো বা গিয়ে ঈদ করেছি। আর আমার খুবই মেমোরেবল ঈদ হচ্ছে দাদু বাড়িতে, কারণ আমার সব চাচারা ফুপিরা সব একসাথে, আমরা সব কাজিনরা একসাথে, সো ওইটা একটা খুব বিশাল ফেস্টিভ ফিল হতো আমাদের। ওইটা ভীষণ মজার, একদম কাজিনদের মতো। আর ফ্রেন্ডশিপ আসলে পরবর্তীতে কারোর সাথেই হয়ে ওঠে না। একদমই তাই। আর যেহেতু অনেক বড় ফ্যামিলি, আমার বাবারা ফুপিরা প্রায় 10 ভাই বোন, সো তাদের ছেলে মেয়ে সবকিছু মিলে একটা বিশাল, একদমই তাই, পিওর একান্নবর্তী। তো আমার ওই ঈদগুলো খুবই খুবই মেমোরেবল মনে হতো, কারণ আমাদের যেটা হতো যে মোটামুটি 8-10 দিন আগে আমরা চলে যেতাম বাড়িতে, নানান রকমের রান্না আয়োজন, তারপরে জামা কাপড় কেউ কারোটা বের করবে না, দেখাবে না, ওই লাগেজগুলো খুবই হিডেন রাখা হতো। একদম ঈদের দিন সকালবেলা পড়ে কারটা কতটুকু বেটার, কে কয় টাকা সালামি জোগাড় করতে পেরেছে সারাদিনে, সব চাচাদেরকে সালাম করে, তারপরে কিভাবে কোন টাকাটা কোথায় স্পেন্ড হচ্ছে। ম্যাক্সিমাম টাইম আমাদের যেটা হতো যে আমাদের মেলা হতো ঈদের 1-2 দিন পরে, তো ওই মেলাতে গিয়ে আমরা কিছু কিনতাম, খাওয়া দাওয়া করতাম, বাতাসা চটপটি, বাস টাকা শেষ। তো এটা খুব কমন ছিল আমাদের। ওকে, শ্যামল ভাইয়ের কাছে জানতে চাবো যে কোন ঈদ স্পেশাল ছিল, ছোটবেলায় না বড়বেলায়, কিন্তু তার আগে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন, কারণ থাকতেই হবে, কারণ ঈদ সবচেয়ে স্পেশাল কোন সময় ছিল সেটা আমরা শ্যামল মাওলার কাছ থেকে জেনে নিব। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন দেশ টিভির ঈদ স্পেশাল আনন্দের ঈদ। সাথে আছে আমি সাদিয়া শিমুল, এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় দুজন অভিনয় শিল্পী, শ্যামল মাওলা এবং নাজিয়া হক অর্ষা। শ্যামল ভাইয়ের কাছে জানতে চাবো যে ছোটবেলায় ঈদ কোথায় বেশি করা হতো? আমার শাহবাগে যেহেতু বেড়ে ওঠা, সো ঈদ শাহবাগেই হতো। আপনাকে কি শাহবাগী বলা যায়? মানে শাহবাগে আমার জন্ম, শাহবাগে বেড়ে ওঠা, সেই হিসেবে শাহবাগী বলতে পারে। বাট মানে যাই হোক, সেটা আলাদা। কিন্তু মানে যখন ঈদের টাইম আসতো, সবাই যে বাড়িতে যেত এত কষ্ট করে, গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া, সেটা কিরকম ছিল সেটা বোঝার জন্য আমি 2টা ঈদ গ্রামে করেছিলাম। একটা রোজার ঈদ গ্রামে করেছিলাম, একটা কোরবানির ঈদ গ্রামে করেছিলাম, এবং গ্রামের ঈদ সত্যি খুব বোরিং। কি বলে? কারণ আশেপাশের বাসায় যাওয়া ছাড়া, সেমাই খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, এবং আর কোথাও ঘুরতে যাওয়ার কিছু নাই। কিন্তু ঢাকাতে তো অবশ্যই ছিল নানান জায়গায় ঘুরতে যাওয়ার, মানে যেহেতু শাহবাগে মানে শিশু পার্ক, জাদুঘর, রমনা পার্ক, সোহরাওয়ার্দী পার্ক, ঢাকা ইউনিভার্সিটি, সব যেখানে খুশি সেখানে, এবং মোস্টলি ফ্রেন্ডরা সবাই সাথে থাকে। ছোটবেলা থেকে বেড়ে ওঠা যাদের সাথে, তাদের সাথে ঈদটা কাটানো যায় খুবই আনন্দের সাথে। আমার সবথেকে ছোটবেলায় পছন্দের জায়গা হচ্ছে শিশু পার্ক। সো শিশু পার্ক হচ্ছে আমার হচ্ছে মানে পাশের বাসা। সো আমি শিশু পার্কে ঈদের সময় শিশু পার্ক তো মাস্ট যাওয়াই হতো। এমনি গ্রামের ঈদের থেকে শহরের ঈদ আমার কাছে ভালোই লাগতো, খারাপ লাগতো না। আচ্ছা, তার মানে লাইফে 2টো ঈদ গ্রামে করা হয়েছে, তারপর থেকে শহরেই? তারপর থেকে না, মানে মাঝখানে গিয়েছিলাম যে গ্রামের ঈদ কেমন, মানে গ্রামে যায় মানুষ এত কষ্ট করে ঈদ করতে, একটু আমি এক্সপেরিয়েন্সটা নেই। আচ্ছা, যদি দেশের বাইরের ঈদের কথা যদি জানতে চাই? দেশের বাইরে কখনো ঈদ করা হয়নি, তবে ইচ্ছে আছে দেশের বাইরে। ওকে, অর্ষাপুর? আমারও করা হয়নি। ওকে, তাহলে যেহেতু দুজনেই বন্ধু এবং যে কোনো ঈদে আপনারা দুজন ফ্যামিলি সহকারে প্ল্যান করে চলে যেতেই পারেন। আসলে চলে যেতে পারি। এটা একটা ভালো আইডিয়া, কিন্তু হ্যাঁ, এটা একটা ভালো লাগছে আমার। আমি তো দিলাম আইডিয়াটা, আমাকেও সাথে করে নিয়ে যেতে পারেন। স্পন্সর করবে আমাদের দেশ টিভি, যেহেতু এখান থেকে আমাদের আইডিয়াটা মাথায় আসলো। ওকে, আপনি তো অভিনয়ের পাশাপাশি গানও করেন চমৎকার, সেটা কিন্তু আমরা জানি। না না, অবশ্যই করেন। একটু কি গান শুনতে পারি আমরা, যেহেতু ঈদের আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে আনন্দের ঈদ? আমি একদমই গান গাইতে পারি না। না, আপনি পারেন, আমি জানি সেটা। ও গান গাইতে পারে না, ও হচ্ছে গিয়ে ও খমক বাজায়, ও ঢোল বাজায়, ও হচ্ছে মিউজিকের তালটা ভালো বোঝে, কিন্তু ও গায় না খুব একটা। ও বাজাতে ভালোবাসে, ইনস্ট্রুমেন্ট ভালো বাজায়। হ্যাঁ হ্যাঁ, বাজাতে পারি, গাইতে পারি। হি ইজ নট আ সিঙ্গার। আচ্ছা, আপনার পরার পাঞ্জাবিটা তো বললেন যে ওয়াইফের কাছ থেকে গিফট পেয়েছেন। ওয়াইফকে কি গিফট করা হয়েছে ঈদে?
চিন্তার বিষয়। এতক্ষণ ধরে ভেবে বলতে হবে। না, ওরও কিছু ড্রেস মানে নিজের হাতে বানানো, সেগুলো অবশ্যই আগে থেকেই প্ল্যানিং করা, তো সেগুলো তো অবশ্যই আমারই দেয়া, তো এইভাবেই দেয়া। আচ্ছা, উনি নিজের হাতে বানিয়েছে, সেটা আপনি দিলেন কিভাবে? কারণ সেগুলো আমাকে আসলে অন্য জায়গা থেকে অ্যারেঞ্জ করতে হয়। স্পন্সর করেছে। হ্যাঁ, আমি স্পন্সর। ওকে, আর অর্ষা আপু হাজবেন্ডের কাছ থেকে কি গিফট পেয়েছেন এবার ঈদে? এবার ঈদে হচ্ছে স্বাভাবিকভাবেই ও যেটা করে যে শাড়ি পছন্দ করে, শাড়ি কিনে দিতে চেয়েছিল, আমি পরে বললাম যে এবার ঈদে না। সো আমি একটা সালোয়ার কামিজ পেয়েছি ওর কাছ থেকে। আমি খুব বেশি গিফট নেওয়াতে বিশ্বাসী না, আমার জন্য একটা হলে এনাফ, কমফোর্টেবল হতে হবে, সেম অ্যাজ হিম টু, কারণ ওর বেলাও তাই। ঈদে হাজবেন্ডকে কি দেওয়া হয়েছে? হাজবেন্ডকে আমি এবার শার্ট দিয়েছি, আর যেটা হয় যে ওর বাবা মা ওকে একটা পাঞ্জাবি দিয়েছে। ইউজুয়ালি যেটা হয় যে কোনো না কোনো ঈদে আমরা অল্টার করে নিই, যদি দেখা যায় যে যদি এই যেমন এই ঈদ আমি শার্ট দিয়েছি, এরপরের ঈদে হয়তো আমি পাঞ্জাবি দিব, বাবা মা আবার শার্ট দিবে, এরকম করে অল্টার করে আমরা দিই। আর আমাকেও গিফট করেছে সালোয়ার কামিজ। আমরা খুব মিনিমালিস্টিক, আমাদের অনেক বেশি গিফটের ন্যাগিং নাই, আমরা ঘোরাফেরাটাকে বেশি প্রায়োরিটি দিই, যে কোথায় ঘুরতে যাব, কয় জায়গায় ঘুরতে যাব, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন কাপড় চোপড় আর কি। কোথায় ঘুরতে যাওয়া হয়? এইবার তো শ্বশুর বাড়ি ঈদ করলাম, এটা আমি খুবই এনজয় করেছি। আমাদের বিয়ের পরে হচ্ছে এটা আমাদের সেকেন্ড ঈদ হলো। আমি সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে বিয়ের পরে এটা কততম ঈদ? সেকেন্ড ঈদ হলো এটা আমাদের। আমরা একটা কোরবানির ঈদ পেয়েছিলাম, এটা সেকেন্ড রোজার ঈদ আমরা পেলাম। যেটা হয় যে গ্রামের বাড়ির ঈদ আমাদের একরকম, ওদের অঞ্চলটা আবার ডিফারেন্ট আমার কাছে। এবং যেটা হয় যে আমাদের বিয়ের পর অনেক রিলেটিভসদের সাথে আমাদের দেখা হয়নি, এবার অনেকের সাথে আমার দেখা হয়েছে। সো নতুন বউ হিসেবে একটা পরিচিতির পর্ব থাকে। এখনো নতুন বউ? হ্যাঁ, যেটা কাইন্ডা আমার কাছে এম্বারেসিং, কারণ আমাদের তো একটু সময় হয়েছে, কিন্তু অনেক যেটা হয়েছে যে ডিস্টেন্সের কারণে এক একজন এক এক এরিয়াতে থাকে, এসে উঠতে পারেনি। কুষ্টিয়া থেকে অনেক আত্মীয় স্বজনরা এসেছিলেন যারা তখন ছিল না। সো এইটা যেটা হয় যে এই পর্বটা শেষ হয় না, এটা আমি এনজয় করেছি। আর এমনিতে ও ছোটবেলায় যেসব জায়গাতে ছিল, যে জায়গাগুলোর পছন্দের, নদীর পাড়, চায়ের দোকান, কফি হাউস, থিয়েটার, হোম থিয়েটার, এই সমস্ত জায়গায় ঘুরেছি যেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে হাজবেন্ডের চাইল্ডহুড মেমোরিজ দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং। ওয়াও। আর ভাবিকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছে? এবার কোথাও যাইনি, এবার একদম পুরো বাসাতেই সবাইকে দাওয়াত দিয়েছি, সবাই আমার কাছে আসো, মানে আমি কোথাও যেতে চাইনি বলে এবার কোথাও যাওয়া হয়নি, এবার একদম পুরোপুরি বাসায়, এবং সবাইকে বলেছি আমার বাসায় আসো, সো একদম বাসাতেই মানে ঈদ। আর যেহেতু ভাবির হাতে রান্না বলছিলেন যে খুবই মজা, অর্ষা আপুও বলছিল, মানে সবাই এসে খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে, তাই তো? এই তো টুকটাক ট্রাই করেছি আর কি। আচ্ছা, আপনার বিয়ের পর এটা কততম ঈদ গেল ওয়াইফের সাথে? আমার 20-এ বিয়ে হয়েছে, এটা তাহলে 5 বছর। সবচেয়ে মেমোরেবল ঈদ কোনটা ছিল? সবথেকে মেমোরেবল ঈদ বিয়ের পরে। হ্যাঁ, মানে প্রথম টাইম না, এইবারই মানে এইবার মানে যতবার যায় ততবারই মনে হয় যে এটা সবথেকে স্পেশাল। সো আমি যেহেতু নিজের বাসায় নিজের মতো করে ঈদ করতে পেরেছি, আমার কাছে এইটা সবথেকে স্পেশাল এখন মনে হয়। ওকে ভাইয়া, আপনাকে তো ঈদে সবাই আমরা দেখি কম বেশি টেলিভিশনে, তো আপনি কি টেলিভিশন কিংবা সিনেমা দেখা হয়? অবশ্যই দেখা হয়, আমি না দেখলে মানে এটা আমার কাজ, মূল কাজ, আমি এটা করেই আমার জীবিকা নির্বাহ হয়, সো এটা তো আমার দেখতেই হয়। পছন্দের অভিনেতা অভিনেত্রীর কথা যদি জিজ্ঞেস করি, কে বা কারা? মানে ওয়ার্ল্ড ওয়াইড নাকি আমাদের দেশে? হ্যাঁ, অর্ষাকে আমার পছন্দ। কি সামনে বসে আছে তাই? ওর অভিনয় ভালো লাগে। ওকে, আর অর্ষা আপু ছাড়া আর কার কার অভিনয় দেখতে ভালো লাগে? মৌসুমীর অ্যাক্টিং ভালো লাগে, মামুর অ্যাক্টিং ভালো লাগে, মেহজাবিনের অ্যাক্টিং ভালো লাগে, আর যদি চলচ্চিত্রের কথা জানতে চাই? চলচ্চিত্রে জয়াপার অ্যাক্টিং ভালো লাগে, সবার সাথে ওইভাবে চলচ্চিত্রে কাজ হয়নি তো। পরিমণির অ্যাক্টিং ভালো লাগে, পরিমণির সাথে কাজ হয়েছে। পূজাচিরির অ্যাক্টিং ভালো লাগে, এই তো। এবার ঈদে কি সিনেমা দেখা হয়েছে কিংবা হবে, লিস্টে আছে, বাকেট লিস্টে? অবশ্যই আছে, কারণ এবার তো আমাদের এক ঝাঁক সিনেমা মুক্তি পেয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে, সেটার
একটা টাইম ফিক্সড করা আছে, আমরা অবশ্যই সেই টাইমে গিয়ে ধরবো আর কি। ওকে, আর অর্ষা আপুর কাছে যদি জানতে চাই যে আপনাকে তো সবাই টেলিভিশনে দেখতে ভীষণ পছন্দ করে, তো আপনার কাদেরকে দেখতে ভালো লাগে? আমারটা খুবই ভাইস ভার্সা, আমি একদমই স্পেসিফিক কোনো জায়গায় ফিক্স থাকি না। অনেক সময় যেটা হয় যে, যদি শ্যামলের কথাই বলি, কোনো কন্টেন্টও এত দুর্দান্ত থাকে, আবার কোনো কন্টেন্টে হয়তো বা এভারেজ পারফরমেন্স, এটা হতেই পারে, এটা গল্প, প্রেজেন্টেশন বা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ অনেক কিছু মিলিয়ে হয়। তো আমি এটা খুব ফ্লেক্সিবল রাখি। কিন্তু আমি যদি বলি যে আমি খুবই ডিভোটেডলি কারো কাজ পছন্দ করি, সেটা অপি করিম। উনি আমাকে খুবই ইন্সপায়ার্ড করে, কারণ খুবই মিনিমালিস্টিক, খুবই ডাউন টু আর্থ এবং খুবই ন্যাচারাল পারফরমেন্স তার। সো আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো তার ওয়ে অফ লাইফস্টাইল বা তার থিঙ্কিং আমাকে খুব তাড়িত করে। আর আদারওয়াইজ হচ্ছে গিয়ে আমি সবার ক্ষেত্রে খুবই ফ্লেক্সিবল রাখি, যে কখনো কখনো দেখা যাচ্ছে হ্যাঁ এখানে মেহজাবিনের পারফরমেন্স খুবই ভালো লাগছে, সো ওটা ফ্লেক্সিবল থাকে যে এই জায়গায় ও গুড, এই জায়গায় XYZ যারা যারা আছে সবাই গুড। তো এই জায়গায় আমি খুবই স্পেসিফিক রাখি না যে এর কাজটাই আমার কাছে ভালো লাগে। আর মেহজাবিন আপুর কথা বলছিলেন, ওনার সাথে কিন্তু আপনার স্ক্রিন শেয়ারও করা হয়েছে, ওটিটিতে কাজ করা হয়েছে, আর ওটিটিতে আপনারা দুজনে কিন্তু দুর্দান্ত করছেন। মানে এটা কিন্তু সবাই বলে যে অর্ষা, শ্যামল মওলা খুবই চমৎকার কাজ করছে। তো কাজগুলো কি আসলে খুবই বেছে বেছে আসলে করা হয়, পছন্দ করা হয়? হ্যাঁ, অবশ্যই কাজ সিলেকশনের ক্ষেত্রে তো গল্প খুব ইম্পর্ট্যান্ট, যে কেমন গল্প, তারপরে চরিত্রের ইম্প্যাক্ট কতখানি, দেন হচ্ছে টিম অ্যান্ড ডিরেক্টর, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় যে অনেক ভালো গল্প ভালো মেকারের হাতে না গেলে ওটা খুব বাজে অবস্থা হয়। আবার অনেক সময় দেখা যায় খুব এভারেজ গল্প একটা ভালো মেকারের হাতে গেলেও দুর্দান্ত কিছু হয়। সো ওই জায়গায় একটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে, আবার লাকেরও একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমাদের ওটিটি ভাগ্য বেশ ভালোই এখন পর্যন্ত আমি বলবো। বাট হ্যাঁ, আমাদের সিলেক্ট করতে হয়, সিলেক্ট করেই আসলে কাজ করতে হয়। আচ্ছা, আর ভাইয়ার ক্ষেত্রে যদি বলি? একই 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 অ্যান্সার, মানে সিলেক্ট করতে হয় অবশ্যই, গল্প, ক্যারেক্টার, টিম, কোন ব্যানার। এবং আপনাকে কিন্তু ভার্সেটাইল চরিত্রে আমরা পেয়েছি ওটিটিতে, বিভিন্ন সিরিজে আপনাকে বিভিন্ন রকম চরিত্রে দেখা যায়। তো এই চরিত্রগুলো আসলে যখন ধারণ করেন কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? অভিনয় চ্যালেঞ্জই সব থেকে বড় চ্যালেঞ্জ, এর থেকে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না। তো ওটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। ওটা ওই যে বললাম, কখনো কখনো ওয়েদারের উপর ডিপেন্ড করে, কখনো কখনো মুডের উপর ডিপেন্ড করে, কখনো কখনো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কখনো কখনো খাওয়া দাওয়ার উপরও কিন্তু ডিপেন্ড করে, মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মানে আপনি জানবেন না যে আপনি এই 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 ম্যাচটা আপনি ভালো খেলবেন কি খেলবেন না, এটার কোনো গ্যারান্টি নাই আসলে। সচিন টেন্ডুলকারও আসলে ডাক মেরেছে। আচ্ছা, আপনাকে আমি একটি প্রশ্ন, যেটা আমার আপনার কথা আমি যখন শুনেছি যে আপনি গেস্ট হিসেবে আসবেন, আমার মাথায় এসেছিল যে এই প্রশ্নটা না করলেই নয়। মহানগর সিরিজে আপনাকে একটি খুব জোরে সোরে মোশাররফ ভাইয়ের হাতে থাপ্পড় খেতে হয়েছে, সেটা কয়বারে মানে হয়েছিল? 3বার। 3বার? এবং জেনুইন থাপ্পড় ছিল? জেনুইন বলতে যেন দেখতে জেনুইন হয়, আবার যেন অভিনয়ও থাকে, ফেক, হ্যাঁ, টেকনিক্যাল চড়, যেটা আমরা কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীদেরকে বলতে শুনি যে একদম জেনুইন থাপ্পড় খেয়েছে, 16-17টা থাপ্পড় খেয়েছে, গাল লাল হয়ে গিয়েছিল। এরকম আমারও আছে, এরকম আমিও খেয়েছি বা আমি দিয়েছিও। তো এরকম গল্প টুকটাক থাকে, কিন্তু আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটা একটু ফেক, একটু আবার রিয়েলিস্টিক, সবকিছু মিক্সড। ওকে, আমরা আরো গল্প করব, আড্ডা দিব, ঈদ নিয়ে আরো গল্প করব। ছোট্ট একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনন্দের ঈদ, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন দেশ টিভির ঈদ স্পেশাল আনন্দের ঈদ। সাথে আছে আমি সাদিয়া শিমুল, এবং আমার সাথে আছে আমাদের সবার অত্যন্ত প্রিয় দুজন অভিনয় শিল্পী, শ্যামল মাওলা এবং নাজিয়া হক অর্ষা। ভাইয়া, আমরা এবার একটি র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। খুব দ্রুত আমাকে আনসার করতে হবে, কারণ যেহেতু নাম র্যাপিড ফায়ার। ওকে, ঠিক আছে। যদি মানে না পারলে তো আর অ্যানসার করার কিছু নেই। না পারলে আপনার মাইনাস পয়েন্ট। ওকে, দেখা যাবে যে আপু জয়ী হয় না আপনি জয়ী হন। দুজনকে আমি 5টা 10টা কোশ্চেন করব। জয়ী হলে কি পুরস্কার পাবো? হ্যাঁ, অবশ্যই, যে এখানে ফুল আছে, ফুল দেওয়া হবে। তাহলে তুই জয়ী হও। কেন, ফুল কারো পছন্দ না? তুমি জিতে যাও। ওকে, আমরা তাহলে যাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এমন কোন বদ অভ্যাস আছে যা এই মুহূর্তে বাদ দিতে চান? অনেক। যেমন?
সিগারেট খাওয়া, এটা বাদ দিতে চাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, আপুর কাছে জানতে চাবো যে জীবনে করা সবচাইতে খারাপ কাজ কি, যেটার জন্য রিগ্রেট হয়? মা বাবার সাথে বেশ কয়েকবার মিসবিহেভ করেছি ছোটবেলায়, সেটার জন্য রিগ্রেট হয়। যে বাবা মার সাথে যদি আমরা আরেকটু ভালো হতে পারতাম তাহলে কিন্তু অবশ্য তখনকার বয়স, ইমোশন একরকম ছিল, এখন হয়তো বা রিয়েলাইজেশন হয় তখন একদমই আবেগে একরকম ছিল। দ্যাটস ওয়াই হয়তো বা কোনো কারণে ভালো কথাই বলছে বুঝতে পারিনি, রিয়্যাক্ট করে ফেলেছিলাম, বাট এখন রিয়েলাইজেশন হয়, তো সেটার জন্য। আচ্ছা, ভাইয়ের কাছে এবার জানতে চাবো যে এমন ছোট্ট কোনো সিদ্ধান্ত যা আপনার জীবনটাকে বদলে দিয়েছে? অ্যাক্টিং করার সিদ্ধান্ত, মানে এটা তো একটা সিদ্ধান্ত, কারণ আমি প্রফেশনালি অ্যাক্টিং করব এরকমটা কখনো আমার মাথায় ছিল না চিন্তা। আমি থিয়েটার করব এটা ছিল, কিন্তু প্রফেশনাল অ্যাক্টর হব তো এটা একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল, এবং সেই সিদ্ধান্ত তো আমার জীবন পাল্টে দিল। ওয়াও, ভেরি নাইস। ওকে, আপুর কাছে এবার জানতে চাবো যে যদি টাইম ট্রাভেল পেয়ে যান জীবনে একবারের জন্য, কোথায় যাবেন, অতীতে না ভবিষ্যতে? ফিউচার আসলে তো আমরা দেখিনি, আমি পাস্টে যেতে চাই। ছোট ছোট কোনো ভুল ছিল সেটাকে রিমুভ করার জন্য? না, অনেক কিছুই ছিল, মানে অনেক কাছের কোর মানুষ ছিল যারা চলে গেছে, আমার আমার নানি আমার ভেরি ক্লোজ, সো তাদের সাথে হয়তো বা আবার একটু মেমোরি রিকল করা বা একটু সুন্দর সময় পার করা। সো আমি পাস্ট দেখেছি, সো আই ক্যান কন্ট্রোল দ্য পাস্ট, আই নো যে কোন কোন জায়গায় গিয়ে লুপহোলগুলোকে সেটেল ডাউন করা সম্ভব, বাট আই ইভেন ডোন্ট সি অ্যাবাউট মাই ফিউচার, সো আমি পাস্টেই যেতে চাইবো। ওকে, ভেরি নাইস। ভাইয়ের কাছে জানতে চাবো যে যদি নিজের নাম বদলাতে পারতেন তাহলে কি নাম রাখতে চাইতেন? ফন্টে। হোয়াই ফন্টে? ফটিক, ফটিক নামটা খুব, মানে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি শুনছি আমরা। শ্যামল মাওলা থেকে ফন্টে, আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখতাম নন্টে ফন্টে, এরকম কিছু একটা। ওকে, আপুর কাছে জানতে চাবো যে এমন 3টি জিনিসের নাম বলেন যা সবসময় আপনার সাথে থাকে। 3টি জিনিস: নেইল কাটার, ফোন। সবসময় সাথে থাকে নেইল কাটার? ওয়াই সো? কারণ নেইল কাটারটা একটা নেইল কাটার আছে না যেটার মধ্যে অনেক কিছু থাকে, লাইক আপনার হচ্ছে নাইফ, ওপেনার। সো যেহেতু আমরা প্রচুর আউটডোর ট্রাভেল করি, অনেক সময় দেখা যায় যে নানান ইনসিডেন্টের কারণে মনে হচ্ছে যে একটু এই জায়গায় একটু নাইফ হলে এটা খুলতে ইজিয়ার হতো, ওপেনার হলে এটা ইজিয়ার হতো, ওই নেইল কাটারটা আমার কাছে অলওয়েজ থাকে। ইন কেস অফ এনি ইমার্জেন্সি, যে কোনো কিছু খোলা বা যে কোনো একটা মোমেন্টে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ওটাকে সেটেল ডাউন করার ক্ষেত্রে ওটা খুবই হেল্পফুল, ভেরি ট্রেন্ডি অ্যান্ড হেল্পফুল। সো টাকা, ফোন আর নেইল কাটারটা আমার কাছে থাকে। ওকে, ভাইয়ের কাছে এবার মজার একটি জিনিস জানতে চাবো যে একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি শাহরুখ খান হয়ে গেছেন, তখন কি করবেন? সবার প্রথম কাজটি কি করবেন? অ্যাক্টিং করা ছেড়ে দিব। কেন? কেন, শাহরুখ খান কি ভালো অভিনয় করে না? না না, করে, মানে তার অভিনয় করার দরকার নেই, তার মানে তার যেই টাকা পয়সা, তার যে কাজ যেগুলো বাকি, মানে বাকি জীবনে যতদিন শাহরুখ খান বেঁচে আছেন সেই কাজগুলো ঠিকঠাক মতো করতে গেলে বাকি জীবন পুরোটাই লাগবে আসলে, আর একটু হলে ভালো হতো। তো এই তো। ওকে, অর্ষা আপুর কাছে জানতে চাবো যে আপনি একদিন ঘুম থেকে উঠে দেখলেন সুবর্ণা মুস্তাফা হয়ে গেছেন, কি করবেন? প্রথম কাজটি কি করবেন? র‍্যাপিড ফায়ার। সুবর্ণা মুস্তাফা হয়ে গেলে আমি কি কাজ করব? গোলাম মুস্তাফার সাথে এক কাপ চা খাবো আর কি। গোলাম মুস্তাফা তো নেই, এই জন্যই তো, যদি আমি হই সুবর্ণা মুস্তাফা তাহলে আই ডু বিলিভ যে গোলাম মুস্তাফাও থাকবেন, ওনার মতো একটা এত বড় ব্যক্তিত্বের সাথে এক কাপ চা খাইতে পারবো, এটা দ্যাট উইল বি নাইস থিং। ওকে, ভাইয়ের কাছে জানতে চাবো যে জীবনে অদ্ভুত কি স্বপ্ন দেখেছেন, মানে ঘুমের মধ্যে এখনো আপনাকে মানে ট্রমাটিক করে দেয় কিংবা ইমোশনাল করে দেয়, এমন কি আছে কোনো স্বপ্ন? এরকম কোনো স্বপ্ন নেই যেটা খুবই অদ্ভুত বা বলার মতো, এখন কোনো এরকম কোনো স্বপ্ন। আমি সব সময় বড় বড় ভালো ভালো স্বপ্ন দেখেছি যেটা থেকে তাড়াতাড়ি ঘুম হয় মানুষের। অদ্ভুত স্বপ্ন দেখলে কপাল কুঁচকে যায়, মানুষের ঘুম হয় না। ভালো স্বপ্ন দেখলে কপাল রিল্যাক্স থাকে, তো মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি স্বপ্নকে কন্ট্রোল করতে পারেন। মানে শুরুটা আমি করি তো পজিটিভ থিংকিং এ শুইতে গেলে তখন। হ্যাঁ। ওকে, অর্ষা আপুর কাছে জানতে চাবো যে ছোটবেলায় এমন কি কোনো অদ্ভুত জিনিস আছে যেটা আপনি বিশ্বাস করতেন? চাঁদে বুড়ি থাকে, এটা বিশ্বাস হ্যাঁ করতেন? হ্যাঁ, চাঁদের বুড়ি আমি খুব বিলিভ করতাম। চরকা কাটতেছে বট গাছের তলায়, এত বেশি এই মিথ আমি শুনেছি দাদি নানির মুখে। আমি একটা সার্টেন টাইম পর্যন্ত বিলিভ করতাম, বাট আই ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট, আমার ব্যাকগ্রাউন্ড তাই।
সায়েন্সে পড়ার পর আমি বুঝলাম যে এটা আসলে সত্য না। আমার খুবই মন ভেঙে গেছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল যে না পড়াই ভালো ছিল। আপনাদের দুজনের সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে। এই ঈদে আপনাদেরকে আমরা পেয়েছি, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। ভাইয়াকেও অনেক ধন্যবাদ। আশা করি বাকি দিন আপনাদের আরো ভালো যাবে, আপনাদের কাছ থেকে আমরা আরো নতুন নতুন সুন্দর সুন্দর কাজ উপহার পাবো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই দেশ টিভির সাথেই থাকবেন। ঈদ মোবারক।